23শে জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় উৎসব হয়েছে এবং সেখানেই কিন্তু এই জন্মবার্ষিকীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। সেখানে গুলি চলার মতো ঘটনাও ঘটে এবং এই সংঘাতে জড়িয়ে পড়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পুলিশের বিরুদ্ধে সাংসদের সুরক্ষায় গাফিলতির অভিযোগ বিজেপির। তদন্ত করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। ঘটনায় রুজু হয়েছে 3টি মামলা। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী ঘিরে ভয়ঙ্কর অশান্তি। বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বিজেপি সাংসদ অর্জুন সিংকে ঘিরে ধস্তাধস্তি, গুলি চলল বেশ কয়েক রাউন্ড। দেশনায়কের জন্মতিথিতে ভাটপাড়ায় ভয়ঙ্কর এই দৃশ্যের সাক্ষী রইল গোটা দেশ। তৃণমূল যেটা কারাতে করছে তার উত্তর সময় মতন পেয়ে যাবে। অর্জুন সিং যে সন্ত্রাসের রাজনীতি তৈরি করছে, ও যদি সংযত না হয় এটা বুমেরাং হয়ে ওর দিকে ফিরে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। রবিবার ভাটপাড়ায় ২০ নম্বর গলিতে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল ভাটপাড়া পুরসভা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিং নেতাজির মূর্তিতে মালা দিতে গেলে অশান্তির সূত্রপাত। প্রকাশ্যে এসেছে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছে রাস্তার ধারে তৃণমূলের নেতাকর্মীদের ভিড়। মিনিট খানেকের মধ্যেই সেখানে পৌঁছয় সাংসদ অর্জুন সিং এর গাড়ি। গাড়ি থেকে নেমেই বিজেপি সাংসদ এগিয়ে যান ভিড়ের দিকে। শুরু হয়ে যায় ধস্তাধস্তি, হাতাহাতি। ঠিক এই সময় কয়েক রাউন্ড গুলি চালান বিজেপি সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। মাননীয় সাংসদ উনি ওখান থেকে ওই 4 গাড়ি সিকিউরিটি নিয়ে ঢুকলো, ঢুকে অশ্রাব্য ভাষায় গালাগালি করলো। ওর সিকিউরিটিরা নেমে 7 রাউন্ড গুলি চালিয়ে দিল। অর্জুন সিং এর পাল্টা দাবি, তৃণমূলের হামলা থেকে তাকে রক্ষা করতে গিয়েই সিআইএসএফ জওয়ানরা গুলি চালান। এফআইআর এর কপিতেও বিষয়টি তিনি উল্লেখ করেছেন। ওদের আর্মস কেড়ে নেওয়া হচ্ছে, পুলিশ ওখানে দাঁড়িয়ে থাকছে, তো তারা কি করবে? তাদের তো এটাই কাজ। ঘটনার প্রেক্ষিতে সাংসদ অর্জুন সিং এর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে পুলিশকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। অভিযোগ জানানো হয়েছে লোকসভার অধ্যক্ষ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালকে। পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচিত। আমি যতদূর জানি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যেহেতু জেড ক্যাটাগরির সুরক্ষা প্রাপ্ত আমাদের মাননীয় সাংসদ অর্জুন সিং, তার সুরক্ষার সাথে কোনো ধরনের ঢিলেমি হয়েছে কিনা, কোনো লুপ হোলস রয়েছে কিনা, স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও এর তদন্ত হবে। পুলিশের অবশ্য দাবি, অর্জুন সিং যে ঘটনাস্থলে যাচ্ছেন সে ব্যাপারে আগাম কিছুই জানানো হয়নি। সাংসদ মালা দিতে আসবেন এরকম কোনো খবর নেই। উনি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি হিসাবে যে প্রোটোকল আছে ওটা নেই। কি আমার বাড়িতে যেতে গেলে পুলিশকে জানাতে হবে? আর পুলিশের গাড়ি একটা 24 ঘন্টা জন্য আমার পেছনে থাকে, এই কাজ ওদের, আমার কাজ না। ভাটপাড়ায় অশান্তির ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আমরা জানতাম না কি নেতাজি দিদিমণি নেতাজিকেও কবজা করে নিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের আকৃতিতে মালা দেওয়ার জন্যে বিধায়ক উপরে অ্যাটাক হবে, গুলি চালানো হবে, ইট চালানো হবে, বম চালানো হবে, এটা কেউ ভাবতে পারেনি। আপনারা দেখুন সিসিটিভির ফুটেজে, ওর ছেলে মালা দিয়েছে শান্তিপূর্ণভাবে, কোনো নেই। তারপরে মাস্ক বিতরণ করেছে, কোনো অসুবিধা নেই। অর্জুন নেমেই গালাগালি শুরু করেছে গাড়ি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট 3টি মামলা দায়ের হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে মামলা করেছেন সাংসদ অর্জুন সিং। বিজেপি সাংসদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগে দ্বিতীয় মামলা করেছে তৃণমূল। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আপনারা দেখলেন একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়া গতকাল, এবং ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন অনেকে। আজকের দিনে এমন অশান্তিতে বাংলার ভাবমূর্তি কালিমা লিপ্ত হয়েছে, অভিযোগ কংগ্রেস ও বামেদের। ভাটপাড়ায় অশান্তির দায় নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে যখন গোটা দেশ তাকে স্মরণ করছে, ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপিত হচ্ছে, তার আদর্শকে পাথেয় করে চলার বার্তা দিচ্ছেন শীর্ষ রাজনৈতিক নেতারা, ঠিক তখনই নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে রাজনৈতিক অশান্তিতে গুলি চলল উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। নেতাজি স্মরণের দিনে এমন সংঘর্ষের ঘটনা স্তম্ভিত করেছে অনেককে।
কিন্তু কোনোভাবে কি এটা কাঙ্ক্ষিত যে নেতাজির মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি? অবশ্যই খুবই দুর্ভাগ্যজনক। ভাটপাড়ায় অশান্তির ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল রাজনৈতিক চাপানুতোর অন্য মাত্রা পেয়েছে। সকালের সংঘর্ষের পর নেতাজির মূর্তি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় তৃণমূল। পরে ভাটপাড়ায় গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নেতাজির মূর্তিতে মালা দেন। বিকেলে ভাটপাড়ায় যান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। তারাও নেতাজির মূর্তিতে মাল্যদান করেন। একটা রাজনীতির বিরাজনীতিকরণ ঘটে গেছে। রাজনৈতিক দল প্রকৃত ইস্যুকে অ্যাড্রেস না করে অন্যদিকে চলে যাচ্ছে বলে মানুষ মনে করছে। তো স্বাভাবিকভাবে তৃণমূলের রাজনীতিটাই দখলদারির রাজনীতি। সেখানে তারা নেতাজিকেও ছাড় দেবেন না। কার গাড়িতে ইট পড়লো আর কোন পক্ষ থেকে করাউন্ড গুলি চললো, এইটাই কি প্রাপ্য ছিল নেতাজি সুভাষ বোসের? না, যে কোনো ঘটনা যাতে হিংসা হয় সেটা অনভিপ্রেত, কিন্তু ভাটপাড়া তো দীর্ঘদিন ধরেই ডিস্টার্বড। ওখানকার বিধায়ক এবং ওদের সাংসদ অর্জুন সিংয়ের কার্যকলাপের জন্য নেতাজির জন্মদিনে না হলেই ভালো হতো। এর জন্য দায়িত্ব নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নয়। নেতাজির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে ভাটপাড়ায় যে অশান্তির ঘটনা ঘটেছে তাতে বিশ্ব দরবারে বাংলার ভাবমূর্তির ক্ষতি হচ্ছে বলে মনে করছে বাম ও কংগ্রেস। অন্যায় হচ্ছে, এগুলো কি দরকার আছে? আজকের পবিত্র দিনে গোলাগুলি মারামারি বাংলার ভাবমূর্তি উজ্জ্বল হয় না এতে। দেখুন, কে কি পার্টি করে না করে সেটা পরের ব্যাপার, কিন্তু প্রতি কথাতে যদি বোমাগুলিতে জবাব হয় তাহলে বাংলার ভাবমূর্তি নষ্ট হয় বলে মনে করি। নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য মনোসংযোগ করা দরকার বলে আমি মনে করি। ভাটপাড়ায় মালা কে আগে দেবেন, বিজেপি না তৃণমূল, এই নিয়ে বিবাদ। স্পষ্ট হয়ে যাচ্ছে যে নেতাজির জীবন বোধ অনুশীলন করাটা বিজেপি অথবা তৃণমূলের কাছে প্রায়োরিটি নয়। এদিন দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী। অথচ সে নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে লজ্জার দৃষ্টান্ত স্থাপন হলো ভাটপাড়ায়। অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। গতকাল বিধানসভাতেও নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি অনুষ্ঠান পালিত হয়, কিন্তু সেখানে বিজেপি বিধায়কদের দেখা যায়নি। পরে আলাদাভাবে শ্রদ্ধা জানাতে গেলেন শুভেন্দু অধিকারীরা। নেতাজিকে কারা শ্রদ্ধা করে তা নিয়েও শুরু হয়েছে তরজা। ভবন একটাই, বিধানসভা। জন্মদিবস পালন হচ্ছে একজনেরই, একটাই মঞ্চ, একটাই ছবি। কিন্তু বিধানসভায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের সরকারি অনুষ্ঠানে দেখা গেল না বিরোধীদের। রবিবার সকাল 11টা নাগাদ বিধানসভায় এসে নেতাজির ছবির সামনে মালা দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 10-15 মিনিট পর বিধানসভায় আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল। তারা আলাদাভাবে নেতাজিকে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। ওনার ব্যাপার উনি কি করবেন? বিধানসভার মূল অনুষ্ঠান এইটাই। এটা বিধানসভার আমাদের যে অনুষ্ঠানের আয়োজন করেছে, বিধানসভার আয়োজিত অনুষ্ঠান এটাই। এটার পর আমাদের আজকের প্রোগ্রাম শেষ। কেউ যদি এসে মালা দিতে চান নিশ্চয়ই মাল্যদান করতে পারেন। শাসক দলের লোককে ডায়ে মায়ে রেখে পুষ্পার্ঘ্য নিবেদনটাই সরকারি অনুষ্ঠান, শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান, আর বাকি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটা বেসরকারি অনুষ্ঠান। এই মন্তব্য যারা করে তাদের দেশপ্রেম কতটা আছে সন্দেহ জাগে। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে নেতাজি বিষয়ক বাংলা ট্যাবলো বাতিল থেকে শুরু করে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানো নিয়ে যখন তুঙ্গে জাতীয় রাজনীতি, তখন সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন নিয়ে ভিন্ন অনুষ্ঠান পালিত হলো তাঁর বাংলাতেই, তাও আবার খাস বিধানসভায়। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। করোনা পরিস্থিতির মধ্যেই মহারাষ্ট্রে আজ থেকে খুলল স্কুল। প্রথম থেকে দ্বাদশ সব শ্রেণীর পড়ুয়ারাই স্কুলে আসতে পারবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। স্কুলগুলিকে কোভিড প্রোটোকল যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন এলাকার স্কুল খোলা হবে কি হবে না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার স্থানীয় প্রশাসনের। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাবে মহারাষ্ট্রে সংক্রমণ বাড়ায়। এর আগে স্কুল, কলেজ সহ বাকি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। কথা বলবো আমাদের প্রতিনিধि वेदांत नेबीर संगे। वेदांत, क्या खबर है आपके पास? संगीता, हम देख सकते हैं कि मुंबई में 2 साल के बाद फिर से एक बार स्कूल शुरू है। राज्य सरकार ने ये निर्णय लिया है कि आज से
जो स्थानीय प्रशासन है वो निर्णय लेगा कि स्कूल कब शुरू करने हैं। और आप देख सकते हैं कि मुंबई में प्राइमरी से लेके 12वीं तक के स्कूल खुल गए हैं। कंसेंट लेटर पेरेंट्स को देना है कि वो अपने पेरेंट्स को स्कूल में भेजेंगे या नहीं, लेकिन जिस तरह से कंसेंट लेटर आए हैं 80 to 90% पेरेंट्स अब स्कूलों में स्टूडेंट्स को भेज रहे हैं। और आप देख सकते हैं सुबह से ही प्राइमरी से लेके 12वीं तक की कक्षा के जो स्टूडेंट्स है, जो छात्र है, वो हमें क्लास में आते हुए देख रहे हैं। और टीचर्स भी खुश है क्योंकि 2 साल ऑनलाइन पढ़ाई थी, लेकिन इसके बाद अब स्कूल में आकर स्टूडेंट्स को पढ़ाया जाएगा। और बच्चे भी खुश है क्योंकि हमने देखा कि ऑनलाइन में जितनी पढ़ाई नहीं हो सकती थी वो अब स्कूल में आकर उनकी होगी। संगीता, शुक्रिया वेदांत। একদিকে মুম্বাইতে যখন স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন এ রাজ্যে টানা 9 দিন দৈনিক মৃত্যুর সংখ্যা 30-এর ওপরে। দৈনিক মৃত্যুতে কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া এবং বীরভূম। তবে তৃতীয় ঢেউয়ে সংক্রমণের শীর্ষ পেরিয়ে গিয়েছে কলকাতা, দাবি আইআইটি মাদ্রাজের গবেষণায়। টানা 9 দিন রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু ঘোরাফেরা করছে 30-এর ঘরে। রবিবার দেশে দৈনিক মৃত্যু ফের পার করেছে 500 গণ্ডি। এই অবস্থায় এদিনই প্রকাশিত হয়েছে দ্য ইন্ডিয়ান SARS-CoV-2 জেনোমিক্স কনসোর্টিয়াম বা ইনসাকগের সাপ্তাহিক বুলেটিন। তাতে ভারতে ওমিক্রনের 3টি উপপ্রজাতির উপস্থিতির কথা বলা হয়েছে, যার মধ্যে BA.2 উপপ্রজাতি সবচেয়ে বেশি। বুলেটিনে আরো বলা হয়েছে BA.2 উপপ্রজাতির জন্য ওমিক্রন নির্ধারণ সংক্রান্ত বিশেষ পরীক্ষার রিপোর্ট ভুল আসতে পারে। একই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে উল্লেখ করা হয়েছে BA.2 উপপ্রজাতিতে অধিকাংশ সংক্রমিত উপসর্গহীন বা মৃদু উপসর্গ হলেও হাসপাতাল বা আইসিইউতে ভর্তির সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই প্রেক্ষাপটে আরও একটা বিশেষ প্রজাতির উপর নজর রাখছেন বিশেষজ্ঞরা, কিন্তু এখনো অবধি এদেশে তার উপস্থিতি পাওয়া যায়নি। তবে সেই প্রজাতিরও অনেক বেশি মাত্রায় সংক্রমিত করার ক্ষমতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইনসাকগের সাপ্তাহিক বুলেটিনে। পাশাপাশি করোনা আবহে আইআইটি মাদ্রাসের অঙ্ক বিভাগের আর ভ্যালু সংক্রান্ত একটি গবেষণার সামনে এসেছে। একজন আক্রান্ত ব্যক্তি থেকে কতজন সংক্রমিত হতে পারে তা নির্ভর করে আর ভ্যালুর ওপর। গবেষণায় বলা হচ্ছে কলকাতা ও মুম্বাইয়ের আর ভ্যালু 1-এর নিচে। এই মান থাকলে কোনো এলাকা অতিমারি থেকে বেরিয়ে গেছে বলে ধরে নিতে হবে, আর তাতেই কলকাতা ও মুম্বাই অতিমারি থেকে বেরিয়ে এসেছে বলে দাবি করা হয়েছে গবেষণায়। তবে বাকি শহরগুলিতে আগামী 14 দিন সংক্রমণ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এদিকে 24 দিন পর কলকাতায় দৈনিক সংক্রমণ 1000-এর নিচে এসেছে। 31শে ডিসেম্বরের পর রাজ্যে দৈনিক সংক্রমণের হারও 2 অঙ্কের নিচে নেমেছে। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় একদিনে করোনায় 10 জনের মৃত্যু হয়েছে। হাওড়া ও বীরভূমে 6 জন করে সংক্রমিত মারা গিয়েছেন। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।